মার্কিন জিম্মি মুক্তির ঘোষণা হামাসের। যুক্তরাষ্ট্রের সঙ্গে সরাসরি আলোচনার পর সিদ্ধান্ত। গাজা উপত্যকায় ইসরায়েলি তাণ্ডবে নিহত আরও ২৬। ভারত পাকিস্তান যুদ্ধবিরতির একদিন পরই রাজস্থান পাঞ্জাবে ব্ল্যাক আউট। সতর্কতার অংশ হিসেবে পদক্ষেপ দাবি প্রশাসনের। ঘরে ফিরছেন সীমান্তের বাসিন্দারা। এবং পরমাণু কর্মসূচি নিয়ে ফের পরোক্ষ বৈঠকে যুক্তরাষ্ট্র ইরান। ইউরেনিয়াম সমৃদ্ধকরণের বিষয়ে অনড় তেহরান। আলোচনার ভবিষ্যৎ অনিশ্চিত বলছেন বিশ্লেষকরা। আন্তর্জাতিক সময়ের সঙ্গে আছি আমি জিন্নাতারা জশোয়া। রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের সরাসরি আলোচনায় বসার প্রস্তাবে সম্মতি জানিয়েছেন ইউক্রেনীয় প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি। তবে বৈঠকের আগেই যুদ্ধবিরতি ঘোষণার দাবি জানিয়েছেন তিনি। দুই দেশের এই সিদ্ধান্তকে সাধুবাদ জানিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। এর আগে রোববার প্রথমবারের মতো জেলেনস্কিকে সরাসরি আলোচনার প্রস্তাব দেন পুতিন। আগামী বৃহস্পতিবার তুরস্কের ইস্তাম্বুলে স্থায়ী শান্তি প্রতিষ্ঠার লক্ষ্যে আলোচনা হতে পারে বলে জানান তিনি। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পও এমনই মুহূর্তে ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কিকে সরাসরি আলোচনার প্রস্তাব দিয়েছেন রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন। স্থানীয় সময় রোববার এক সংবাদ সম্মেলনে তিনি বলেন, আগামী 15 মে বৃহস্পতিবার ইস্তাম্বুলে এই আলোচনা অনুষ্ঠিত হতে পারে। এর লক্ষ্য হবে সংঘাতের মূল কারণগুলো দূর করা এবং দীর্ঘস্থায়ী শান্তি প্রতিষ্ঠা করা। এ বিষয়ে তুরস্কের প্রেসিডেন্ট রিসেপ তাইপ এরদোয়ানের সঙ্গে কথা বলবেন বলেও জানান পুতিন। পুতিনের এই প্রস্তাবে সম্মতি জানিয়েছেন ইউক্রেনীয় প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি। তবে আলোচনায় বসার আগেই যুদ্ধবিরতির দাবি জানান তিনি। বলেন, হত্যা অব্যাহত রেখে আলোচনায় বসা অর্থহীন। তাই বৈঠক শুরুর আগেই সোমবার থেকে যুদ্ধবিরতি ঘোষণার দাবি জানিয়েছেন তিনি। দুই দেশের এই সিদ্ধান্তকে সাধুবাদ জানিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। এর আগে ইতিহাসে প্রথমবারের মতো ইউক্রেনে একসঙ্গে পা রাখেন ইউরোপের 4 প্রধান দেশের শীর্ষ নেতা। যুক্তরাজ্য, ফ্রান্স, জার্মানি ও পোল্যান্ডের নেতারা কিয়েভে দাঁড়িয়ে রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনকে স্পষ্ট ভাষায় জানিয়ে দেন, সোমবারের মধ্যে যুদ্ধ থামাতে হবে, নইলে অস্ত্র ও নিষেধাজ্ঞার ঝড় বইবে বলেও হুঁশিয়ারি দেন তারা। এ সময় ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কির সঙ্গে নেতারা একসঙ্গে ফোন করেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পকে। ফোনালাপের পর সম্মেলনে জেলেনস্কি জানান, এই যুদ্ধবিরতি আকাশ, সমুদ্র ও স্থল সবকিছুর জন্যই প্রযোজ্য। রাশিয়া যদি না মানে তাহলে ব্যাংক ও জ্বালানি খাতে আরও নিষেধাজ্ঞা আসবে বলে হুঁশিয়ারি দেন তিনি। মূলত এরপরই ইউক্রেনকে সরাসরি আলোচনার প্রস্তাব দেয় রাশিয়া। সাদিয়া তাসনিম, সময় সংবাদ। শেষ জীবিত মার্কিন জিম্মিকে মুক্তি দেওয়ার ঘোষণা দিয়েছে হামাস। এক বিবৃতিতে বিষয়টি জানান সংগঠনটির মধ্যস্থতাকারী দলের প্রধান। হামাসের এমন সিদ্ধান্তকে স্বাগত জানিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। এদিকে অবরুদ্ধ গাজায় ইসরায়েলি হামলায় গেল একদিনে আরও ২৬ ফিলিস্তিনি নিহত হয়েছেন। অন্যদিকে ইয়েমেনে বিমান হামলা চালিয়েছে নেতানিয়াহু বাহিনী। গাজা উপত্যকায় ইসরায়েলি আগ্রাসন যেন থামার নয়। খাদ্য, পানি, ঔষধ ও জ্বালানির মারাত্মক সংকটে 23 লাখ মানুষ। জাতিসংঘ জানায়, চ্যারিটি কিচেনগুলো বন্ধ হয়ে যাওয়ায় প্রতিদিনই বেড়ে চলেছে দুর্ভিক্ষের শিকার মানুষের সংখ্যা। এদিকে স্থানীয় সময় রোববার গাজায় ইসরায়েলের বিমান হামলা, ড্রোন হামলা ও গোলাবর্ষণে প্রাণ গেছে বহু ফিলিস্তিনির। গেল 70 দিনে 39,000 ত্রাণবাহী ট্রাক আটকে রেখেছে ইসরায়েল। বন্ধ হয়ে গেছে সব বেকারি। গাজা স্বাস্থ্য মন্ত্রণালয় জানায়, খাদ্যাভাব ও অপুষ্টিজনিত কারণে মৃত্যুর ঝুঁকিতে রয়েছে 65,000 শিশু। জাতিসংঘ বলছে, সামরিক অঞ্চল বানিয়ে ত্রাণ বিতরণ ব্যবস্থা নিয়ন্ত্রণে নেয়া মানবিক নীতিমালার লঙ্ঘন। এদিকে ফিলিস্তিনের শরণার্থীদের জন্য জাতিসংঘের সংস্থা সতর্ক করে বলে, অবরোধ যত দীর্ঘ হবে, ফিলিস্তিনের অপরিবর্তনীয় ক্ষতি হবে তত বেশি। এর মধ্যেই রোববার কাতারের দোহায় যুক্তরাষ্ট্রের প্রতিনিধিদের সঙ্গে বৈঠকে গাজায় আটকে থাকা শেষ জীবিত মার্কিন জিম্মিকে মুক্তি দেওয়ার পরিকল্পনার কথা জানিয়েছে হামাস। উপত্যকায় যুদ্ধবিরতি চুক্তির প্রচেষ্টার অংশ হিসেবে এমন সিদ্ধান্ত বলে জানায় সংগঠনটি, যদিও তাকে মুক্তির বিষয়ে নির্দিষ্ট কোনো সময়সীমা জানানো হয়নি। এদিকে একই দিন ইয়েমেনের হাউথি নিয়ন্ত্রিত হোদেইদা বন্দর এলাকায় একাধিক হামলা চালায় ইসরায়েলি যুদ্ধ বিমান। তেল আবিবের বেন গুরিয়ন বিমানবন্দরে হাউথি ড্রোন হামলার জবাব হিসেবেই এই অভিযান বলে জানায় দেশটির সেনাবাহিনী। অর্জিতা শাহজিন, সময় সংবাদ। ভারত পাকিস্তান যুদ্ধবিরতির পরদিনই রাজস্থান ও পাঞ্জাবে অঘোষিত ব্ল্যাক আউটের ঘটনায় উদ্বেগ ছড়িয়েছে।
কর্তৃপক্ষের দাবি, প্রতিরক্ষামূলক সতর্কতার অংশ হিসেবে রোববার সাময়িক সময়ের জন্য বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন করে দেওয়া হয়। এদিকে এখনও উত্তেজনা থেমে নেই সীমান্তে। প্রতিক্রিয়া এলে প্রতিরোধও আসবে বলে হুঁশিয়ারি উচ্চারণ করেছে ভারত। যুদ্ধবিরতি ঘোষণার পর ঘরে ফিরছেন ভারত ও পাকিস্তান সীমান্তের বাসিন্দারা। শনিবার যুদ্ধবিরতি ঘোষণা করে ভারত পাকিস্তান। এর একদিন পর রোববারই উত্তর পশ্চিম ভারতের বহু শহরে আচমকা বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন করে দেয় কর্তৃপক্ষ। প্রতিরক্ষামূলক সতর্কতার উদ্দেশ্যে এই ব্যবস্থা নেওয়া হয়েছে বলে জানানো হয়। এদিন সকালে ভারতীয় সেনাবাহিনী পাকিস্তানকে হটলাইন বার্তা পাঠায়। যদি চুক্তি আবার ভাঙে, ভারতও চুপ থাকবে না বলে হুঁশিয়ারি দেয়া হয় এই বার্তায়। 4 দিন ধরে চলা রক্তক্ষয়ী সংঘাতে দুই দেশে প্রাণ গেছে অন্তত 70 জনের। ক্ষেপণাস্ত্র আর ড্রোনের তছনছ সীমান্তের সেনাঘাঁটি। এদিকে যুদ্ধবিরতিকে স্বাগত জানিয়েছে জাতিসংঘ, বাংলাদেশ, কাতার, তুরস্ক, যুক্তরাজ্য সহ অন্তত 30টি দেশ। ভারতের পররাষ্ট্র সচিব বিক্রম মিস্ত্রি জানিয়েছেন, আরেকবার লঙ্ঘন হলে জবাব আসবেই। পরিস্থিতি কিছুটা শান্ত হওয়ায় ঘরে ফিরতে শুরু করেছেন ভারত ও পাকিস্তান সীমান্তের বাসিন্দারা। তবে সংঘাতের কারণে অনেকেরই ঘরবাড়ি ও ব্যবসা প্রতিষ্ঠান ক্ষতিগ্রস্ত হয়েছে। এতে বিপর্যস্ত হয়ে পড়েছে জনজীবন। কাকলি আখতার, সময় সংবাদ। সিন্ধু পানি চুক্তি স্থগিতের ইস্যুতে এবার যুক্তরাষ্ট্রের দ্বারস্থ হচ্ছে পাকিস্তান। ভারত যখন চুক্তি অস্থায়ীভাবে বাতিল ঘোষণা করেছে, তখন ইসলামাবাদ চায় ওয়াশিংটন শুধু যুদ্ধবিরতির নয়, পানির নিরাপত্তাও নিশ্চিত করুক। ভারতের একতরফা সিন্ধু পানি চুক্তি স্থগিত করার বিষয়টি ওয়াশিংটনের কাছে তুলে ধরতে ফেডারেল সরকারকে আহ্বান জানায় পাকিস্তানের পানি সম্পদ বিশেষজ্ঞরা। পাকিস্তানের সংবাদ মাধ্যম ডনের এক প্রতিবেদন বলছে, শনিবার যুক্তরাষ্ট্রের সহায়তায় ভারত ও পাকিস্তান যুদ্ধবিরতিতে পৌঁছানোর পর এই বিষয়টিতেও ট্রাম্প প্রশাসনের সাহায্য চাইছেন তারা। সিন্ধু পানি চুক্তির আওতায় ভারত রাভি, বেয়াস ও শোথদু নদীর পানি ব্যবহার করতে পারে, আর পাকিস্তানের অধিকার রয়েছে সিন্ধু, ঝেলাম ও চেনাব নদীতে। সিন্ধু পানি বিষয়ক সাবেক কমিশনার সৈয়দ জামাত আলী শাহ বলেন, যুদ্ধবিরতি প্রথম ধাপ মাত্র। এখন দরকার যুক্তরাষ্ট্র সহ বিশ্ব শক্তিকে সম্পৃক্ত করে পানি চুক্তির পুনর্বহাল পূর্ণ নিশ্চিত করা, যাতে ভারত ভবিষ্যতে আর এমন সিদ্ধান্ত না নিতে পারে। এদিকে পাঞ্জাব সরকারের এক জ্যেষ্ঠ কর্মকর্তা জানান, পানি প্রবাহে কোনো বাধা না থাকায় সব নদী স্বাভাবিক গতিতেই প্রবাহিত হচ্ছে। পাকিস্তানের পানি ও বিদ্যুৎ উন্নয়ন কর্তৃপক্ষের সাবেক সদস্য জাওয়েদ লতিফ বলেন, অবিলম্বে মার্কিন প্রশাসনের সঙ্গে আলোচনা করা উচিত পাকিস্তানের, যাতে 24 এপ্রিলের একতরফা ও অবৈধ সিদ্ধান্ত ভারত তুলে নেয়। কারণ 1960 সালের এই চুক্তি ছিল দুই দেশের মধ্যে সবচেয়ে কার্যকর ও টিকে থাকা চুক্তিগুলোর একটি। এদিকে ভারত সরকারের একটি সূত্রকে উদ্ধৃত করে বার্তা সংস্থা রয়টার্স জানায়, কয়েকদিনের প্রাণঘাতী সংঘর্ষের পর যুদ্ধবিরতির চুক্তি সত্ত্বেও পানি বন্টন চুক্তি এখনও স্থগিত রেখেছে দিল্লি। অর্জিতা শাহজিন, সময় সংবাদ। আন্তর্জাতিক সময় আরও থাকছে। চীন যুক্তরাষ্ট্র বাণিজ্য আলোচনায় বড় অগ্রগতি। জেনেভায় ওয়াশিংটন বেইজিং প্রতিনিধি দলের বৈঠক। স্থায়ীভাবে অর্থনৈতিক ঘাটতি নিরসনের প্রস্তাব। ভারত পাকিস্তান সংঘাত বাড়তে পারে বলে উদ্বেগজনক গোয়েন্দা তথ্য পাওয়ার পরই যুদ্ধ বন্ধে হস্তক্ষেপ করে যুক্তরাষ্ট্র। শুক্রবার দুপুরে মার্কিন ভাইস প্রেসিডেন্ট জেডি ভ্যান্স ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে ফোন করে গোপন তথ্যের বিষয়ে অবহিত করেন। উৎসাহ দেন যেন ভারত সরাসরি পাকিস্তানের সঙ্গে যোগাযোগ করে এবং উত্তেজনা কমানোর বিভিন্ন পথ বিবেচনা করে। মার্কিন গণমাধ্যম CNN এক প্রতিবেদনে এসব তথ্য জানিয়েছে। যুক্তরাষ্ট্রের মধ্যস্থতায় দীর্ঘ আলোচনার পর ভারত পাকিস্তানের মধ্যে যুদ্ধবিরতি কার্যকর হয়। সামাজিক মাধ্যমে দেয়া পোস্টে বিষয়টি জানান মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। এবার পরমাণু অস্ত্রধারী দুই দেশের যুদ্ধবিরতি নিয়ে নতুন তথ্য সামনে এসেছে। সীমান্তে উত্তেজনা আরও বাড়তে পারে এমন উদ্বেগজনক গোয়েন্দা তথ্য পাওয়ার পরই সংঘাত বন্ধে যুক্তরাষ্ট্র তৎপরতা শুরু করে বলে এক প্রতিবেদনে জানিয়েছে CNN।
সিএনএন জানায় ভারত পাকিস্তান উত্তেজনা পর্যবেক্ষণ করছিলেন মার্কিন ভাইস প্রেসিডেন্ট জেডি ভ্যান্স, পররাষ্ট্রমন্ত্রী ও অন্তর্বর্তীকালীন জাতীয় নিরাপত্তা উপদেষ্টা মার্কো রুবিও এবং হোয়াইট হাউসের চিফ অব স্টাফ সুসি ওয়াইলস। শুক্রবার স্থানীয় সময় সকালে গোপন গোয়েন্দা তথ্য পাবার পর যুদ্ধ বন্ধে যুক্তরাষ্ট্রের হস্তক্ষেপ জরুরি বলে মত দেন তারা। এরপর এ বিষয়ে পরামর্শ করেন মার্কিন প্রেসিডেন্টের সঙ্গে। ডোনাল্ড ট্রাম্পের কাছ থেকে সবুজ সংকেত পাওয়ার পর শুক্রবার দুপুরে জেডি ভ্যান্স সরাসরি নরেন্দ্র মোদীকে ফোন করেন। তাকে জানান চলমান এই সংঘাত কিছুদিনের মধ্যে আরও মারাত্মক রূপ নিতে পারে এমন তথ্য আছে যুক্তরাষ্ট্রের কাছে। ভ্যান্স এ সময় মোদীকে উৎসাহ দেন যেন ভারত সরাসরি পাকিস্তানের সঙ্গে যোগাযোগ করে এবং উত্তেজনা কমানোর বিভিন্ন পথ বিবেচনা করে। সিএনএন বলছে নরেন্দ্র মোদীর সঙ্গে আলাপের পরই মার্কিন পররাষ্ট্র দপ্তরের কর্মকর্তারা ভারত এবং পাকিস্তানের সংশ্লিষ্ট কর্মকর্তাদের সঙ্গে রাতভর যোগাযোগ চালিয়ে যান। যুদ্ধবিরতি পরবর্তী তাৎক্ষণিক প্রতিক্রিয়ার বিষয়েও প্রতিবেদনে উল্লেখ করেছে সিএনএন। মধ্যস্থতা করায় যুক্তরাষ্ট্রের প্রশংসা করেছে পাকিস্তান। অন্যদিকে ভারতের পররাষ্ট্র সচিব বিক্রম মিশ্রি তার বক্তব্যে মার্কিন সম্পৃক্ততার কোনো উল্লেখ করেননি, বরং ভারত সরকারের বিবৃতিতে বলা হয়েছে চুক্তি সরাসরি দুই দেশের মধ্যে সম্পাদিত হয়েছে। সিএনএন বলছে এই দুই প্রতিবেশীর যুদ্ধবিরতির বিপরীত ব্যাখ্যা দেয়া অপ্রত্যাশিত নয়। বিশ্লেষকদের মতে দীর্ঘ ইতিহাসে ভারত ও পাকিস্তান বৈদেশিক হস্তক্ষেপের বিষয়ে ভিন্ন মনোভাব পোষণ করে এসেছে। ভারত নিজেকে একটি উদীয়মান পরাশক্তি হিসেবে দেখে। পাকিস্তান ও চীনের সঙ্গে উত্তেজনার মধ্যে সবসময় আন্তর্জাতিক মধ্যস্থতার প্রতি অনাগ্রহী থেকেছে। যেখানে বিদেশি সহায়তার উপর অনেকটা নির্ভরশীল পাকিস্তান সাধারণত তা স্বাগত জানায়। ফরহাদ চৌধুরী, সময় সংবাদ। ভারতে পাকিস্তানি রাজনীতিক, সাংবাদিক ও তারকাদের ৮,০০০-এর বেশি সোশ্যাল মিডিয়া অ্যাকাউন্ট বন্ধের নির্দেশ দিয়েছে মোদী সরকার। আর এ বিষয়ে এক্স বলেছে এটি মত প্রকাশের স্বাধীনতার পরিপন্থী। ভারতের কেন্দ্রীয় সরকারের নির্বাহী আদেশে বলা হয় সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্ম এক্সকে মোট ৮,০০০-এর বেশি অ্যাকাউন্ট ব্লক করতে হবে। তবে এক্সের দাবি বেশিরভাগ অ্যাকাউন্টের বিরুদ্ধে কোনো নির্দিষ্ট অভিযোগ বা প্রমাণ দেয়নি ভারত সরকার। এরপরও দেশটিতে প্ল্যাটফর্ম সচল রাখতে বাধ্য হয়েই অ্যাকাউন্টগুলো ব্লক করছে তারা। যদিও ওই অ্যাকাউন্টগুলো পুরোপুরি বন্ধ হয়নি বলেও জানানো হয়। শুধু ভারতের ভেতরেই বন্ধ রয়েছে নির্দিষ্ট কিছু এক্স অ্যাকাউন্ট, যার মধ্যে রয়েছে আন্তর্জাতিক গণমাধ্যম, পাকিস্তানি গণ্যমান্য ব্যক্তি, এমনকি কিছু জনপ্রিয় তারকার অ্যাকাউন্টও। সূচির বিষয়ে ওমানের ৪র্থ দফায় পরোক্ষ বৈঠক করেছে ইরান ও যুক্তরাষ্ট্র। প্রেসিডেন্ট ট্রাম্পের মধ্যপ্রাচ্য সফরের ঠিক আগে এই আলোচনা আঞ্চলিক উত্তেজনার মধ্যে সম্ভাব্য সমঝোতার আভাস দিলেও ইরান এখনও সমৃদ্ধকরণ নিয়ে অনড়। তবে শান্তিপূর্ণ গবেষণার অধিকার থেকে তারা এক চুলও সরবে না। বিশেষজ্ঞরা বলছেন সময়ের চাপ, অভ্যন্তরীণ অস্থিরতা আর যুদ্ধ পরিস্থিতি মিলিয়ে আলোচনার ভবিষ্যৎ এখনও অনিশ্চিত। স্থানীয় সময় রোববার ওমানের রাজধানী মাস্কটে সরাসরি ও পরোক্ষ আলোচনায় বসে ইরান ও যুক্তরাষ্ট্র। ৩ ঘণ্টা ব্যাপী এই আলোচনার নেতৃত্বে ছিলেন ইরানি পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাকচি ও মার্কিন দূত স্টিভ উইটকফ। যদিও তেহরান দাবি করেছে আলোচনা হয়েছে একান্তই পরোক্ষভাবে। ওমানি পররাষ্ট্রমন্ত্রী বদর আল বুসাইদি একাধিকবার বার্তা আদান প্রদানের ভূমিকা পালন করেছেন। ইরানের ইউরেনিয়াম সমৃদ্ধকরণ ইস্যু নিয়ে আলোচনা চলে প্রতিনিধিদের মধ্যে। পরমাণু ইস্যুতে ৪র্থ দফার এই বৈঠকে উঠে আসে দুই দেশের পাল্টাপাল্টি বক্তব্য। যুক্তরাষ্ট্র বলছে প্রযুক্তিগত বিষয়ে কাজ এগিয়ে নেওয়ার বিষয়ে সম্মতি হয়েছে। অন্যদিকে ইরান জানিয়েছে আলোচনা কঠিন তবে কার্যকর ছিল। যুক্তরাষ্ট্র চায় নাতাঞ্জ, ফোর্ডো ও ইস্পাহান ৩টি কেন্দ্রীয় স্থাপনা সহ সবকিছু বন্ধ হোক, কিন্তু তেহরান বলছে এই কর্মসূচি ইরানের পরমাণু বিজ্ঞানীদের রক্তের ফসল, আর এতে আপোষের কোনো সুযোগ নেই। কিছু মাত্রা নির্ধারণে আগ্রহ দেখালেও সমৃদ্ধকরণ পুরোপুরি বন্ধ করার কথা মানছে না তেহরান। আলোচনার ঠিক পরপরই তেহরানে মন্ত্রিসভার বৈঠকে মুখ খোলেন প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ান। বলেন ইরান কোনো পারমাণবিক অস্ত্র চায় না, তবে কৃষি, চিকিৎসা ও শিল্পে পারমাণবিক প্রযুক্তির শান্তিপূর্ণ ব্যবহারে তেহরান অনড় থাকবে বলে জোর দেন তিনি। কাকুলি আখতার, সময় সংবাদ। যুক্তরাষ্ট্র চীন বাণিজ্য আলোচনায় সুইজারল্যান্ডের জেনেভায় অনুষ্ঠিত উচ্চ পর্যায়ের বৈঠক শেষে দুই দেশই জানিয়েছে গঠনমূলক অগ্রগতি হয়েছে। আলোচনায় এসেছে দীর্ঘমেয়াদী কাঠামোগত পরিকল্পনা, পারস্পরিক অর্থনৈতিক পরামর্শ ও বাণিজ্য ঘাটতি নিরসনের প্রস্তাব।
Thank you very much. সুইজারল্যান্ডের জেনেভায় বাণিজ্য চুক্তি নিয়ে আলোচনায় মুখোমুখি যুক্তরাষ্ট্র ও চীনের অর্থনৈতিক প্রতিনিধি দল। চীন থেকে নেতৃত্বে ছিলেন ভাইস প্রিমিয়ার হে লিফেং। যুক্তরাষ্ট্রের পক্ষে আলোচনায় অংশ নেন মার্কিন অর্থমন্ত্রী স্কট বেসেন্ট ও বাণিজ্য প্রতিনিধি জেমিসন গ্রিয়ার। দুই দিনব্যাপী আলোচনায় উঠে এসেছে দীর্ঘস্থায়ী বাণিজ্য উত্তেজনার মূলে থাকা ইস্যুগুলো। যুক্তরাষ্ট্র বলছে চীনের সঙ্গে বাণিজ্য ঘাটতি কমাতে যে পদক্ষেপ দরকার তা এবার বাস্তব ভিত্তি পেয়েছে। রোববার চীনের পক্ষ থেকে জানানো হয়েছে আলোচনার ধরন ছিল খোলামেলা, গভীর ও গঠনমূলক। দুই দেশে একটি স্থায়ী অর্থনৈতিক ও বাণিজ্য পরামর্শ কাঠামো গঠনে সম্মত হয়েছে। এই ফোরামের মাধ্যমে ভবিষ্যতে দ্বিপাক্ষিক ইস্যুগুলো আলোচনার মাধ্যমে সমাধানের পথে এগোনো যাবে বলে আশা প্রকাশ করেছে উভয় পক্ষ। বৈঠকের সময় যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পকে অবহিত করা হয় প্রতিটি পদক্ষেপ সম্পর্কে। ওয়াশিংটনের অবস্থান স্পষ্ট, $1.2 ট্রিলিয়ন বাণিজ্য ঘাটতি একটি ন্যাশনাল ইমার্জেন্সি, যার সমাধানে এখন প্রয়োজন টেকসই ও ন্যায্য চুক্তি। চীন জানিয়েছে উভয় দেশের স্বার্থে বাণিজ্য সহযোগিতার পরিসর বাড়ানো উচিত, যাতে দ্বিপাক্ষিক উত্তেজনা প্রশমিত হয়। কাকলি আখতার, সময় সংবাদ। চীনের নতুন J-35 স্টেলথ যুদ্ধ বিমান ঘিরে বৈপ্লবিক পরিবর্তনের মুখে পড়েছে নৌবাহিনীর আকাশ যুদ্ধের কাঠামো। বিশ্লেষকদের মতে সমুদ্রপৃষ্ঠে লড়াইয়ের কৌশলে এটি শুধু প্রযুক্তিগত উন্নয়ন নয়, একটি প্রজন্মগত পরিবর্তন। আধুনিক ড্রোন নেটওয়ার্কের সঙ্গে একীভূত হয়ে এই যুদ্ধ বিমান বদলে দিতে পারে পুরো যুদ্ধের পটভূমি। বিমানবাহী যুদ্ধবিমান ইউনিট গঠনের 12 বছর পূর্তিতে নতুন স্টেলথ যুদ্ধবিমান J-35 উন্মোচন করেছে চীন। সামরিক বিশ্লেষকরা বলছেন এই প্রযুক্তির সংযোজন চীনের নৌবাহিনীর সক্ষমতায় আনবে আমূল পরিবর্তন। 2013 সালে J-15 ফাইটার ছিল শুরুর দিকে সম্পদ, কিন্তু 2025 সালে এসে সেই বাহিনীতে যুক্ত হলো অত্যাধুনিক J-35 স্টেলথ ফাইটার, যা আকারে মাঝারি হলেও প্রযুক্তির দিক থেকে বিশাল এক অগ্রগতি বলছেন বিজ্ঞানীরা। J-35 একাধারে মাল্টিরোল ফাইটার। আকাশে শত্রুর দখল নেওয়ার পাশাপাশি এটি ভূমি ও সমুদ্রের লক্ষ্যবস্তুতে আঘাত হানতেও সক্ষম। স্টেলথের নকশার কারণে এটি শত্রুর রাডারে ধরা পড়ে না, ফলে গোপনে প্রবেশ করে আঘাত হানতে পারে গভীর সমুদ্রেও। পুরনো স্কি জ্যাম্প সিস্টেমের জায়গায় এখন ব্যবহার হচ্ছে ইলেকট্রোম্যাগনেটিক ক্যাটাপাল্ট, যার ফলে দ্রুত গতিতে একাধিক জেট উড্ডয়ন সম্ভব। J-35 শুধু একটি যুদ্ধবিমান নয়, এটি চীনের ভবিষ্যৎ ড্রোন নেটওয়ার্কের কেন্দ্রবিন্দু হিসেবে বিবেচিত হচ্ছে। বিশ্লেষকদের মতে ক্যারিয়ার ভিত্তিক বাহিনীর পরবর্তী ধাপে যুক্ত হবে বিভিন্ন ড্রোন, রেকি, আর্লি ওয়ার্নিং, বাডি রিফুয়েলিং, ইলেকট্রনিক ওয়ারফেয়ার ও সরাসরি অ্যাটাক ড্রোন। এই ম্যান্ড আনম্যান্ড কম্বিনেশন গড়ে তুলবে চীনের সর্বাধুনিক নৌ অ্যাভিয়েশন ফোর্স। প্রযুক্তির এই বিবর্তন শুধু চীনের আকাশযুদ্ধ নয়, গোটা এশিয়া প্যাসিফিক অঞ্চলে নিরাপত্তা কাঠামোতে নতুন এক ভারসাম্য তৈরি করতে পারে, যেখানে J-35 এক নির্ধারক উপাদান হয়ে উঠছে দ্রুতই। ইয়াসমিন অনন্যা, সময় সংবাদ। মার্কিন নাগরিকদের সাংবিধানিক অধিকার হিবিয়াস কর্পাস স্থগিত করার কথা ভাবছেন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। অবৈধ অভিবাসীদের গ্রেফতার ও নির্বাসন প্রক্রিয়াকে ত্বরান্বিত করতে এই সিদ্ধান্ত বলে দাবি হোয়াইট হাউসের। কি এই হিবিয়াস কর্পাস? এটি স্থগিত হলে কি প্রভাব পড়তে পারে মার্কিন নাগরিকদের ওপর? এ বিষয়ে একটি প্রতিবেদন প্রকাশ করেছে মার্কিন গণমাধ্যম CNN। খরচা কমানোর নামে কর্মী ছাঁটাই, বিশ্ববিদ্যালয়ের তহবিল বাতিল, অভিবাসীদের গ্রেফতার সহ গত কয়েক মাসে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের বিতর্কিত সিদ্ধান্তের তালিকা বেশ লম্বা। এবার সেই তালিকায় যুক্ত হলো সাংবিধানিক অধিকার স্থগিতের সিদ্ধান্ত। অভিবাসীদের গ্রেফতার ও নির্বাসনে পাঠানোর প্রক্রিয়া আরও ত্বরান্বিত করতেই হিবিয়াস কর্পাস নামের এই আইন স্থগিতের চিন্তাভাবনা বলে দাবি হোয়াইট হাউসের ডেপুটি চিফ অফ স্টাফ স্টিফেন মিলারের। প্রশ্ন হলো, হিবিয়াস কর্পাস কি? যুক্তরাষ্ট্রে বসবাসরত কোনো বাসিন্দাকে বেআইনিভাবে গ্রেফতার বা কারাবন্দী করে রাখা হলে তারা নিজেদের মুক্তির জন্য আদালতের কাছে সুপারিশ করতে পারেন, লড়তে পারেন মামলা। এই প্রক্রিয়াকে আইনের ভাষায় বলা হয় হিবিয়াস কর্পাস। ট্রাম্পের অভিবাসী বিরোধী অভিযানের মুখে গ্রেফতারকৃত অনেকেই এই আইনের অধীনে আদালতের কাছে আবেদন করছেন। যদিও এই প্রক্রিয়ায় আদালতে মামলা জেতা কষ্টকর, তবুও তা অভিবাসী বিরোধী অভিযানের গতি কমিয়ে আনছে। বিশ্লেষকরা বলছেন এই আইন বাতিল হলে তা মার্কিনদের জীবনে বিপর্যয় ডেকে আনবে। এতে সরকার যে কাউকে বিনা দ্বিধায় বন্দী করতে পারবে এবং তাতে কারো কিছু বলার বা করার থাকবে না। সংবিধান অনুযায়ী বিদ্রোহ বা বহিরাগতদের আক্রমণে জনগণের নিরাপত্তা হুমকির মুখে পড়লে এই আইন স্থগিত করা যায়। যদিও সুপ্রিম কোর্ট নিজেই অভিবাসীদের এই আইনের অধীনে মামলা লড়ার অধিকার দেন। এ অবস্থায় ট্রাম্প প্রশাসনের এই প্রস্তাব কতটুকু গ্রহণযোগ্য হবে তা নিয়ে দেখা দিচ্ছে দ্বিধাদ্বন্দ্ব।
সাদিয়া তাসনিম, সময় সংবাদ। দুই প্রবাসী বাংলাদেশি নিহত হয়েছেন। স্থানীয় সময় শনিবার রাতে কেপটাউনের কাছে বুস্টার এলাকায় নিজের দোকানে কাজ করছিলেন কাউসার আহমেদ রাজু। হঠাৎ সেখানে ঢুকে পড়ে একদল ডাকাত, অতর্কিতভাবে গুলি চালিয়ে হত্যা করে তাকে। একই রাতে ইস্টার্ন কেপ প্রদেশের মাকাতুমা এলাকায় নিহত হন কামাল হোসেন নামের আরেক প্রবাসী বাংলাদেশি। দোকানে ঢুকে হাত বেঁধে মুখে গামছা পেঁচিয়ে শ্বাসরোধ করে তাকে হত্যা করে দুর্বৃত্তরা। সময় প্রথম আনুষ্ঠানিক বক্তব্যে বিশ্ব শান্তি প্রতিষ্ঠার আহ্বান জানিয়েছেন ক্যাথলিক চার্চের নতুন পোপ লিও চতুর্দশ। ভ্যাটিকানের সেন্ট পিটার্স স্কোয়ারে লাখো মানুষের সামনে দেয়া বক্তব্যে রাশিয়া ইউক্রেন যুদ্ধ সহ সব সংঘাত বন্ধের আকুতি জানান তিনি। এ সময় গাজায় মানবিক সাহায্য পৌঁছানোর আহ্বানও জানান পোপ লিও। বৃহস্পতিবার মাত্র দুদিনের কনক্লেভ শেষে নির্বাচিত হন ক্যাথলিক চার্চের 267তম পোপ লিও চতুর্দশ। রোববার ভ্যাটিকানের সেন্ট পিটার্স ব্যাসিলিকার কেন্দ্রীয় বারান্দায় এসে প্রথমবারের মতো জনতার উদ্দেশ্যে বক্তব্য দেন নতুন পোপ। রেজিনা চেইলি প্রার্থনা পাঠ করে শুরু করেন তার প্রথম জনসম্মুখ বার্তা। এ সময় তিনি 80 বছর আগের দ্বিতীয় বিশ্বযুদ্ধের ভয়াবহতার কথা স্মরণ করে দুঃখ প্রকাশ করেন। 6 কোটির বেশি প্রাণ কেড়ে নেওয়া এই ধরনের যুদ্ধ যেন ইতিহাসে আর না ফিরে আসে এমন প্রত্যাশাই করেন। 80 বছর আগে 8 মে ভয়াবহ দ্বিতীয় বিশ্বযুদ্ধ শেষ হয়েছিল। সে যুদ্ধে 6 কোটি মানুষ প্রাণ হারায়। আজ যখন পৃথিবীর নানা প্রান্তে খণ্ড খণ্ডভাবে তৃতীয় বিশ্বযুদ্ধ চলছে, যেমনটি পোপ ফ্রান্সিস বরাবর বলেছেন, আমিও বিশ্বের শক্তিধর দেশগুলোর কাছে আহ্বান জানাই, আর যুদ্ধ নয়। বার্তায় গাজায় ইসরায়েলের আগ্রাসনের কথাও তুলে ধরেন নবনির্বাচিত পোপ। তিনি বলেন, গাজায় যা ঘটছে তা দেখে তিনি গভীরভাবে শোকাহত। যুদ্ধ বন্ধের আহ্বান জানান, মানবিক সহায়তা যেন নিরবিচ্ছিন্নভাবে পৌঁছাতে পারে তা নিশ্চিত করার দাবি তোলেন এবং সব বন্দীর মুক্তি চান। এ সময় ইউক্রেন পরিস্থিতি নিয়েও গভীর উদ্বেগ প্রকাশ করেন পোপ। তিনি বলেন, ইউক্রেনীয় জনগণের কষ্ট তার হৃদয়ে গভীর দাগ কেটেছে। পাশাপাশি দ্রুত একটি প্রকৃত, ন্যায্য ও স্থায়ী শান্তি প্রতিষ্ঠার আশাবাদ ব্যক্ত করেন। পরে পোপ ভারত ও পাকিস্তানের যুদ্ধবিরতির ঘোষণাকে স্বাগত জানান। এ ঘোষণায় তিনি আনন্দিত এবং আশা প্রকাশ করেন যে দুই দেশের মধ্যে আলোচনা চলমান থাকবে এবং একটি স্থায়ী সমাধানে পৌঁছানো সম্ভব হবে। পরে লাতিন ভাষায় আশীর্বাদ দেন পোপ। ভ্যাটিকান কর্তৃপক্ষ জানায়, এদিন প্রায় 1 লাখ মানুষ অংশ নিয়েছেন এই সমাবেশে। মা দিবস উপলক্ষে সকল মাকে শুভেচ্ছা জানাতেও ভোলেননি পোপ লিও। সমাপ্তিতে জনতার করতালির মাঝে সেন্ট পিটার্স ব্যালকনি থেকে বিদায় নেন ক্যাথলিক চার্চের এই নতুন মুখ। মালিহা সুহরওয়ার্দী, সময় সংবাদ। গৃহযুদ্ধ আর ভূমিকম্পের ক্ষত চিহ্ন নিয়েও বৌদ্ধ ধর্মাবলম্বীদের সবচেয়ে বড় অনুষ্ঠান বুদ্ধ পূর্ণিমা উদযাপন করছে মিয়ানমার। এই দিন ইয়াঙ্গুনে প্যাগোডায় প্রার্থনা করেন পুণ্যার্থীরা। শান্তি ও ধৈর্যের বার্তা ছড়িয়ে দেওয়ার প্রত্যয় তাদের। রোববার মিয়ানমারের ইয়াঙ্গুন শহরে বিভিন্ন প্যাগোডায় জড়ো হন হাজারো বৌদ্ধ ধর্মাবলম্বী। বুদ্ধের মূর্তির মাথায় পানি ঢেলে সম্মান জানান তারা। বোধি বৃক্ষের ছায়ায় বসে পাঠ করেন ধর্মগ্রন্থ। তাদের বিশ্বাস অনুযায়ী বৃক্ষের ছায়াতলে গৌতম বুদ্ধ লাভ করেছিলেন পরম জ্ঞান। দক্ষিণ পূর্ব এশিয়ার দেশগুলোতে যথাযথ ধর্মীয় মর্যাদায় উদযাপন করা হয় দিনটি। মিয়ানমারেও নানা আচার অনুষ্ঠানের মধ্য দিয়ে পালিত হয় দিনটি। বৌদ্ধ ভিক্ষুদের প্রার্থনা, ধ্যান এবং পদযাত্রা সবকিছুতেই যেন শৃঙ্খলা আর আস্থার প্রতিচ্ছবি। তবে এই উৎসবের আবহে মিশে আছে যুদ্ধ আর দুর্যোগের বাস্তবতা। সামরিক অভ্যুত্থানের পর চলমান সহিংসতা, এছাড়া চলতি বছরের মার্চে আঘাত হানা ভূমিকম্পে কেঁপে ওঠে পুরো দেশ। নিহত হয় ৩৫০০-এর বেশি মানুষ। ধ্বংস হয় শত শত ঘরবাড়ি, মন্দির আর স্কুল। এই ভয়াবহ বিপর্যয়ের মাঝেও দিনটিতে প্রার্থনার মধ্য দিয়ে শান্তি, ধৈর্য আর মমতার পথ ধরে আলোর দিশা খুঁজে পাওয়ার আশা দেশটির বাসিন্দাদের। ইয়াসমিন অনন্যা, সময় সংবাদ। আন্তর্জাতিক সময়ের শীর্ষ সংবাদগুলো জানিয়ে দিচ্ছি আরেকবার। মার্কিন জিম্মি মুক্তির ঘোষণা হামাসের। যুক্তরাষ্ট্রের সঙ্গে সরাসরি আলোচনার পর সিদ্ধান্ত। গাজা উপত্যকায় ইসরায়েলি তাণ্ডবে নিহত আরও ২৬। এবং ভারত পাকিস্তান যুদ্ধবিরতির একদিন পরই রাজস্থান, পাঞ্জাবে ব্ল্যাকআউট। সতর্কতার অংশ হিসেবে পদক্ষেপ দাবি প্রশাসনের। ঘরে ফিরছেন সীমান্তের বাসিন্দারা। এই ছিল আন্তর্জাতিক সময়। সঙ্গেই থাকুন সময়ের।